ওদিকটা থেকে একটু ঘুরে আসি, সামনে থেকে। সাইকেলটায় লক করিনি, চুরি হয়ে যাবে না তো? আশা করি হবে না। সামনেই যাব, বেশি দূর যাব না। এই যে খালটা রয়েছে, এই খালের বরাবর কাঁচা আল নাকি, রাস্তা তো বলা যাবে না, এই আল বরাবর দেখুন ধানের ক্ষেত, কত সুন্দর লাগছে দেখে। মনে হচ্ছে যেন নিজের রাজ্যে চলে এসেছি। কিন্তু কত হাজার হাজার কিলোমিটার দূরে রয়েছি বলুন। আর এখানে দেখুন মজার একটা জিনিস দেখাই। ওই বিদেশ থেকে আগত দাদা মোষের পিঠে চড়ে ছবি তোলার চেষ্টা করছে। এদিকটা একটু এগিয়ে এলাম, দেখতে পাচ্ছি প্রচুর মানুষ, প্রচুর মহিলা, সেই মাথায় ট্র্যাডিশনাল বাঁশের টুপি পরে চাষবাসের সঙ্গে যুক্ত কাজকর্ম করছে না এখানে। এগুলো এক ধরনের নৌকা, এগুলো চড়েও ঘোরা যায়, গোল গোল নৌকা। এই নৌকাগুলো দারুণ জমজমাট। ট্র্যাডিশনাল নৌকা যেমন দেখতে হয় ঠিক তেমনি নয়, ভিয়েতনামে এগুলো বেসিক্যালি দেখতে পাওয়া যায় এই ধরনের গোল গোল নৌকাগুলো। হাতে চলা নৌকাও রয়েছে, কিন্তু এখানে এগুলো কিন্তু মেশিন লাগানো। আর এখানে বসে সময় কাটানোর জন্য রেস্টুরেন্ট ক্যাফে রয়েছে, সেখান থেকে কফি চা পাওয়া যাবে কিনা জানি না, কফি পাওয়া যাবে, বিয়ার পাওয়া যাবে। বিয়ার নিয়ে এখানে বসে সময় কাটানো যেতে পারে। আর এই যে রিক্লাইনারগুলো রয়েছে, এখানে বসতে গেলে টাকা দিতে হয়। আপনি যদি কিছু কেনেন, কফি বা চা, কফি অথবা বিয়ার, তাহলে হয়তো টাকা দিতে হবে না, কিন্তু না কিনলে পরে বসতে পারবেন, টাকা দিতে হবে। নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল বাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, যাব একটু বিচের ধারে। আজকে বেশি ভিডিও বানাতে পারবো না, তার কারণ আমার মোবাইল ফোনে একদমই ডেটা নেই। আগে যে ভিডিওগুলো বানিয়েছিলাম সেগুলো এডিট করার সময় পাইনি, তাই একদমই ডেটা কেন বলছি, মানে মেমোরি নেই। ভিডিওগুলো জমে রয়েছে, যতক্ষণ এডিট করছি ততক্ষণ নতুন ভিডিও বানাতে পারছি না। আর আমার ফোন ক্যামেরা যেটা রয়েছে, এখন গোপ্রোতে শ্যুট করছি, গোপ্রোতেও চার্জ নেই, আর চার্জার পাওয়ার ব্যাঙ্ক আনতে ভুলে গেছি। যাই হোক, এই হলো সেই বাইসাইকেল। আগের দিন যেই বাইসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, আজকে সম্ভবত বাইসাইকেলটা অন্য বাইসাইকেল, সেটা নয়। এখানে একটা ছোট্ট রেস্টুরেন্টে এলাম, কি খাবার পাওয়া যায় দেখিয়ে দিই আপনাদের। আজকে সকাল সকাল কিছু খেয়ে নিই। মি নাগা, মি কোয়াং, মি গা, কাও লাও, এই ধরনের খাবার হয়। মি মানে কি, নুডলকে মি বলে সম্ভবত এখানে, কাও লাওটা কি জানি না। এই হলো একটা ছোটোখাটো রেস্টুরেন্ট, বেশি বড় না, স্থানীয় লোকাল রেস্টুরেন্ট। আমি বড় সড়ো রেস্টুরেন্টে যাইও না, স্থানীয় রেস্টুরেন্টে যাওয়াই পছন্দ করি। আর কী কী পাওয়া যাবে এখানে, এই দেখুন মেনুতে জুসে কি রয়েছে, ওয়াটারমেলন, প্যাশন ফ্রুট, ম্যাঙ্গো, ফ্র্যাগ্রেন্ট, অরেঞ্জ। বিয়ারও পাওয়া যাবে, বিয়ার এখানে, বিয়ার, হুডা, টাইগার, লারু বিয়ার, পেপসি, স্টিং সব পাওয়া যায়। আর এই হলো খাবারের ছবি, খাবার দাবারের। স্থানীয় রেস্টুরেন্ট যেমন হয়, এখানে বসে খাওয়ার ব্যবস্থা। এখানে আরও অনেক মেনু রয়েছে, দেখি কী কী রয়েছে। এটাও হলো কাওলাও নুডল, এটাকে কাওলাও নুডল বলে, কেন কাওলাও মানে কি জানি না। আর এটা হলো কোয়াং নুডল, এই নুডলটা কোয়াং নুডল কই, নুডল তো দেখতেই পাচ্ছি না। আর এটা হলো চিকেন নুডলস, এই নুডলটা খেয়ে দেখবো পরে, যদিও খেয়েছি এই ধরনের নুডল আমি। চিকেন নুডলস খেয়ে দেখবো, সুপি নুডল খেতে ভালোই লাগে। কিন্তু আমি এখন অনেক দিন হয়ে গেল, বেশ কিছুদিন হয়ে গেছে ভাত খাওয়া হয়নি, তাই বললাম ফ্রাইড রাইস দিতে। এই দেখুন ফ্রাইড রাইস, কি লেখা রয়েছে, কমচিয়ান বলা হয় ফ্রাইড রাইসকে এখানে। আরও দুর্দান্ত খাবার দাবার দেখতে পাচ্ছি, তন্দুরি চিকেনের মতো, স্ক্যালপস, আর এই ঝিনুক টিনুক খাওয়া হয় এখানে। আগের বার খেয়েছিলাম, এবার খাওয়া হয়নি। আর ওখানে একটা সুন্দর কারি দেখতে পাচ্ছি, চিংড়ির কারি, দেখে তো ডিলিশিয়াস মনে হচ্ছে। যাই হোক, বেশি কিছু দেখানো নেই, খাবারটা আসুক। ফ্রাইড রাইস তো আপনারা অনেক দেখিয়েছি থাইল্যান্ড, লাওসে, নতুন করে আর কি দেখাবো। ভিয়েতনামে এসেও তো ফ্রাইড রাইস প্রচুর খেলাম, সেই ভিডিও সম্ভবত বানিয়েছি, আপনাদের দেখিয়েছি কিনা জানি না, হোচিমিন সিটিতে। তবে এখানে খাবারটা খেয়ে বিচের দিকে যাই। সামনেই রয়েছে অ্যান ভ্যান বিচ, যদিও আগের বার গিয়েছিলাম, এবারও যাচ্ছি, কেন যাব না, একই শহরে এসেছি দ্বিতীয়বার, তো সেই পরিচিত জায়গাগুলো একবার ঘুরে দেখা যাক, তাই না? সঙ্গে থাকার অনুরোধ রইল। তো এই চলে এসেছে আমার ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, পরিমাণ একদমই কম, বাপরে এটা খেয়ে পেট ভরবে না, 40,000 টাকা দাম। এটা নেওয়া তো বোকামো হয়ে গেল। যাই হোক, খেয়ে নিই, খিদে খুব পেয়েছে, খেয়ে নিই, তারপর বিচের ধারে গিয়ে আবার কিছু খেয়ে নেব। একটা জিনিস দেখিয়ে দিই, সাউথ ইস্ট এশিয়াতে ঘুরতে ঘুরতে আমি কিন্তু চপস্টিক ব্যবহার খুব ভালো শিখে গেছি। চপস্টিক দিয়ে এখন ভাতও খেতে পারি, দেখুন, আগে খেতে পারতাম না,
আর এখন জস্টিক দিয়ে নুডল থেকে শুরু করে ভাত সব কিছুই খেয়ে নিচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। যদিও এই যে রাইসটা রয়েছে এটা স্টিকি রাইস, খুব একটা বেশি স্টিকি রাইস নয়, যেটা থাইল্যান্ডে খেয়েছিলাম চিয়াং রাইতে, অতটা স্টিকি না, তবে তাও স্টিকি, তাই এটা চপস্টিক দিয়ে খেতে অসুবিধা হয় না। কিন্তু আজকাল আমি ঝরঝরে ভাতও খেয়ে নিচ্ছি চপস্টিক দিয়ে। একেই বলে যেমন দেশ তেমন বেশ, আর মানুষ যত প্র্যাকটিস করবে ততই মানুষ নিজেকে ইমপ্রুভ করতে পারবে, যেমন আমি করে ফেলেছি। খেতে খুব একটা সুস্বাদু নয়, যাই হোক পেট ভরানোর জন্য পেট ভরিয়ে নিই, বিচের ধারে গিয়ে কিছু খাওয়া যাবে। তো যাই হোক, একটা কথা আপনাদের জানাই, যেটা হলো ভিডিও তো আমি অনেক বছর ধরেই বানাচ্ছি, অনেক দিন ধরেই বানাচ্ছি, বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন জায়গায় এতদিন পর্যন্ত আপনাদের অনেক জায়গায় দেখিয়েছি, কিন্তু আশানুরূপ ফল হয়নি। যতটা সাবস্ক্রাইবার বা ফলোয়ার হওয়া কথা ভেবেছিলাম ভিডিও কোয়ালিটি অনুযায়ী, সেই অনুযায়ী খুব একটা দর্শক সংখ্যা বাড়ছে না। মানুষরা কি শুধু ভালগার ভিডিও দেখাই পছন্দ করছেন? আমার ভিডিওতে দর্শক সংখ্যা এত কম কেন বুঝে পাচ্ছি না। তবে যেই সংখ্যক মানুষরা আমার ভিডিও দেখছেন তারা কিন্তু আশা করি অনেকেই প্রশংসা জানিয়েছেন, অনেকেই আবার কিছু কিছু ব্যাপারে আপত্তি জানিয়েছেন। মিলেমিশিয়ে ফিডব্যাক আমি যা পেয়েছি সেই অনুযায়ী নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। ভিডিও অব্যাহত রয়েছে, মাঝে কিছু কাজের জন্য ভিডিও বানাতে পারছিলাম না, তো এখন চেষ্টা করছি যাতে ভিডিওগুলোকে অব্যাহত রাখার, যাতে আপনাদের কাছে ধারাবাহিকভাবে আনতে পারি। কিন্তু ব্যাপার হলো আমদানি কিছু নেই, আমার যা নির্দিষ্ট ব্যবসা রয়েছে সেই থেকেই আমি সব টাকাই খরচা করে ফেলি ট্রাভেলের জন্য। ইউটিউব থেকে কোনো রকম আমদানি আমার হয়নি। যতদিন না পর্যন্ত সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ছে, ভিউ বাড়ছে, ততদিন পর্যন্ত আমদানির কোনো রেখাই আমি দেখতে পাচ্ছি না আগে পিছে। তো সেই নিয়ে খুব একটা আপত্তি নেই। আপনারা দেখুন, আপনারা যারা পছন্দ করছেন দেখতে থাকুন ভিডিওগুলো, আশা করি ধীরে ধীরে চ্যানেলটি গ্রো করবে। তবে হ্যাঁ, আমদানি একটা বড় ব্যাপার, সেটা যদি চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো করে তো আমারও সুবিধা, আপনাদের জন্য ভিডিওগুলো বানাতে পারবো, আরও বেশি বেশি দেশ ঘুরতে পারবো। তাই আপনাদের খুব একটা বেশি আমি ভিডিওতে বলি না, তবে এবার বলছি, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব না করে থাকলে, শুধু ভিডিওটা দেখছেন একটু সাবস্ক্রাইব করে নিন, লাইক শেয়ার না করলে একটু লাইক শেয়ার করে দিন, তাহলে পরে এঙ্গেজমেন্ট বাড়ে। একটু যদি ভিডিওতে কমেন্ট করেন তাহলে এঙ্গেজমেন্ট বাড়ে, আর সেই এঙ্গেজমেন্ট থেকে ইউটিউব কিন্তু আরও নতুন মানুষকে রেকমেন্ড করে ভিডিওটি দেখার জন্য। এই হলো, এই ছোট্ট একটি অনুরোধ, খুব একটা বেশি অনুরোধ, আর বেশি করব না। আপনারা বুঝে নিন আপনাদের মতো, আপনারা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দেবেন, অনেকেই দিয়ে আসছেন। যাই হোক, একটা তথ্য আপনাদের দিয়ে রাখি, সেটা হলো বিভিন্ন দেশ বিদেশ ঘুরেছি। যবে থেকে ভিডিও বানাচ্ছি তার অনেক আগে থেকেই আমি ঘুরছি, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি, আর সেই সঞ্চয় করা অভিজ্ঞতা নিয়ে এবং আমার কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে এবারে আমি লেখালেখি শুরু করেছি। একটি বই লিখেছি, সেই বইটি কিন্তু প্রকাশিত হয়েছে, যদিও বাংলা ভাষায় নয়, ইংরেজি ভাষায়। তবে বইটি এই ঘটে যাওয়া 2025 সালের বিশ্ব বইমেলা দিল্লিতে ওয়ার্ল্ড বুক ফেয়ারে প্রকাশিত হয়েছে। বইটির নাম হলো ইন দ্য লাভ মাউন্টেন হস্টেল। এই বইটিতে কিন্তু আমার অভিজ্ঞতা এবং আমার কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে সুন্দর একটা গল্প, প্রেমের গল্প তুলে ধরেছি। আপনারা যারা বই পড়তে ভালোবাসেন তারা কিন্তু এই বইটি সংগ্রহ করতে পারবেন অ্যামাজন থেকে। এখনও দেশের বাইরে এটি অ্যাভেলেবেল নয়, দেশের বাইরে অ্যাভেলেবেল হলে পরে আমি আপনাদের জানাবো। আপাতত ভারতবর্ষেই বইটি পাওয়া যাচ্ছে। তো আপনাদের অনুরোধ করব, আপনারা যারা বই পড়তে ভালোবাসেন তারা এই বইটি কিন্তু সংগ্রহ করতে পারেন। বেশি দাম নয়, এমন কিছু হাজার টাকা দাম তো নয় একটা বই। এটা যদি আপনারা সংগ্রহ করেন অ্যামাজন থেকে, আপনার সংগ্রহে রাখেন আমার লেখা বইটি, তাহলে পরে খুবই উপকৃত হব। এটা একটা অনুরোধ করছি আপনারা, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমাকে ভালোবাসলে, আমার ভিডিও ভালো লাগলে বইটি সংগ্রহ করে নিন। যদি বই পড়ার অভ্যেস থাকে, বই পড়তে ভালোবাসেন তো ভালো, আর না হলে নিজে না পড়লে সংগ্রহে রাখুন, আর কাউকে গিফটও করতে পারেন, উপহার হিসেবে আপনার প্রিয়জনকে দিয়ে দিন যারা বই পড়তে ভালোবাসে। তবে একটা অনুরোধ করব, লিঙ্কে গিয়ে, ডেসক্রিপশনে যে লিঙ্কটা রয়েছে সেখান থেকে গিয়ে বইটি পারচেস করে আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করুন। তার কারণ আপনি বইটি কিনলে আমি সামান্য একটু রয়্যালটি পাবো, যদিও বেশি নয়, তবে সামান্য একটু, তাতে আমার হয়তো সুবিধে হলেও হতে পারে। আপাতত ভারতবর্ষে পাওয়া যাচ্ছে, ভারতবর্ষের বাইরে বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে যারা দেখছেন তাদের জন্য যখন অ্যাভেলেবেল হবে আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। ধন্যবাদ। ছোট্ট একটা অনুরোধ রইল, আশা করব আপনারা এই অনুরোধটা মাথায় রাখবেন। চলুন ভিডিওর পরবর্তী অংশকে অব্যাহত রাখা যাক। খাবার খেয়ে তো বেরিয়ে গেছি,
আর সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আবার বিচের উদ্দেশ্যে। বিচ এখান থেকে বেশি দূরে নয়, আর খুব বেশি হলে 8 থেকে 9 মিনিট লাগবে, পৌঁছে যাবো বিচে, অ্যান্ডম্যান বিচ। এই দেখুন সাইকেল, হাওয়াই চটি, পুরোনো হাওয়াই চটি, ট্র্যাক স্যুট, আর এই সাইকেল নিয়ে বেরিয়েছি। বেশ ভালো লাগছে, সস্তায় পেয়েছি সাইকেল, আর মোটর সাইকেল নিতে চাইছি না। বেশি দূরে তো নয় জায়গাগুলো, এখান দিয়ে গিয়ে এই মোড় থেকে এই যে গাড়িটা এলো এখান থেকে বাঁদিকে যেতে হবে, তবেই বিচ পাবো। বিচ বেশি দূরে নয়, চলুন এগিয়ে যাওয়া যাক। দেখুন বন্ধুরা, ঘুরতে ঘুরতে কি অদ্ভুত জায়গায় চলে এলাম। আপনাদের জায়গাটা দেখাই, সেই জন্য এখানে এসেছি। বিশেষ করে চারিদিকে শুধুই ধানের ক্ষেত দেখতে পাচ্ছি। এটা কিন্তু শহরের মাঝখানে, এমন কোনো গ্রামও নয়, কোনো ইন্টেরিয়ার নয়। এই শহরটা যে রয়েছে, টাউনটা, এই হইয়ান টাউনের মাঝখানেই, শহরের বুকেই কিন্তু এখানে ছোট ছোট বিচ্ছিন্ন ধানের ক্ষেত দেখতে পাওয়া যায়। চাল খুব খাওয়া হয়, ভাত খুব খাওয়া হয় এই ভিয়েতনামে। এখানে যে নুডল খায় এখানকার লোকেরা, সেগুলো চালেরই তৈরি, রাইস নুডল। খেতে আমার বেশ ভালোই লাগে। আর ওই যে হাইওয়ে, আমার পেছন দিকটা দেখতে পাচ্ছেন, এই হাইওয়ে দিয়ে সোজা যাচ্ছিলাম ডান দিকে। এই জায়গাটা ধানের ক্ষেত দেখে এদিকটায় ঢুকে পড়লাম আপনাদের দেখাবো বলে। বিকেল হয়ে গেছে, সন্ধে হয়ে যাবে একটু বাদেই। বিচে যাচ্ছিলাম, এরপরে তো আর বিচ দেখাতে পারবো না। যাই হোক, একটু দেখিয়ে দিই আপনাদের এই জায়গাটা, শুধু আপনাদের দেখাবো বলেই দাঁড়ালাম। কত সুন্দর জায়গা বলুন। এই দেখুন, ছোট ক্যানেল কাটা হয়েছে, খাল কেটে এখানে জলের প্রবাহ ধান চাষের জন্য। আর আমাদের দেশে ধানের জমিগুলো যেমন হয়, আমাদের ভারতে হোক, পশ্চিমবাংলায় হোক, অথবা বাংলাদেশে হোক, ঠিক তেমনি। দেখে বোঝার উপায় নেই যে দেশের বাইরে রয়েছি। দেখুন ওখানে একজন মহিলাকে দেখতে পাচ্ছি, ওনাকে দেখতে পাচ্ছি ধান রোপণ করছেন এখানকার ট্র্যাডিশনাল টুপি পরে। ওদিকটা থেকে একটু ঘুরে আসি সামনে থেকে। সাইকেলটায় লক করিনি, চুরি হয়ে যাবে না তো? আশা করি হবে না, সামনেই যাব, বেশি দূর যাব না। এই যে খালটা রয়েছে, এই খালের বরাবর কাঁচা আল নাকি, রাস্তা তো বলা যাবে না, এই আল বরাবর দেখুন ধানের ক্ষেত। কত সুন্দর লাগছে দেখে, মনে হচ্ছে যেন নিজের রাজ্যে চলে এসেছি। কিন্তু কত হাজার হাজার কিলোমিটার দূরে রয়েছি বলুন, তাই না? কত হাজার হাজার কিলোমিটার দূরে ভিয়েতনাম চাষবাসের জন্য বেশ এদের নাম রয়েছে, বিশেষ করে ধান চাষের জন্যই। এই দেখুন, এই মহিলাকে দেখুন ধান চাষ করতে, ধান রোপণ করছেন। তো এইভাবেই এখানে চাষবাস করা হয়। আর এখানকার যে ট্র্যাডিশনাল বাঁশের টুপি, সেটা সবাই পরেন মাঠে চাষ করার সময়। এটা মায়ানমারের দিকেও দেখা যায়, এবং থাইল্যান্ডের উত্তর অংশেও এই সেম টুপি দেখা যায়। তবে সবচেয়ে বেশি দেখা যায় সমগ্র ভিয়েতনামেই কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় এই টুপির ব্যবহার, বাঁশের তৈরি খুব সুন্দর টুপি। তো এই হলো চাষবাস। এখানকার অধিকাংশ মানুষই বিভিন্ন পেশার সাথে যুক্ত থাকলেও অনেকেই কৃষিকার্যের সঙ্গে যুক্ত। কৃষিভিত্তিক দেশ বলা যেতে পারে ভিয়েতনামকে। যদিও ট্যুরিজম এতটা এগিয়েছে, আমি দেখতে পাচ্ছি অনেক ধানের জমি বুঝিয়ে সেখানে হোটেল রিসোর্ট তৈরি করে দেওয়া হয়েছে ট্যুরিজমের খাতিরে। তবে চাষবাস কিন্তু ধানের চাষ ভিয়েতনামে দেখতে পাওয়া যায়। ইন্দোনেশিয়াতেও দেখেছিলাম খুব। চলুন বিচের দিকে যাওয়া যাক, অন্ধকার হয়ে আসলে আবার দেখাতে পারবো না। আর এখানে দেখুন মজার একটা জিনিস দেখাই, কিভাবে এই মোষের পিঠে চড়ে এখানে চাষাবাদ করা হয় তার একটা দৃশ্য। মোষের পিঠে চড়ে নেই, তবে এই কালো যে মোষগুলো রয়েছে এদের পিঠে চড়ে এখানে চাষাবাদ করে। এই ফরেনাররাও এসছে ছবি তোলার জন্য। ওই দেখুন, বিদেশ থেকে আগত দাদা মোষের পিঠে চড়ে ছবি তোলার চেষ্টা করছে, বেশ মজা। কিন্তু এই মজা করার ইচ্ছা আমার নেই, আমি এখন মোষের পিঠে চড়বো না। আমি এখন যাবো বিচের দিকে। আমাকে যেতে হবে এদিকটায়, আরো 10 মিনিট সাইকেল চালাতে হবে। চলুন যাওয়া যাক। এদিকটা একটু এগিয়ে এলাম, দেখতে পাচ্ছি প্রচুর মানুষ, প্রচুর মহিলা সেই মাথায় ট্র্যাডিশনাল বাঁশের টুপি পরে
চাষবাসের সঙ্গে যুক্ত কাজকর্ম করছে না এখানে। সাইকেল পার্ক করে দিয়েছি ওখানে 10,000 টাকা দিয়ে। দেখুন 94 নম্বর। থু বাপ, ওই যে আমার সাইকেল পার্ক করে বাড়ি দিকে যেতে হবে। তো সাইকেল পার্ক করে দিয়েছি, বাড়ি দিকে যেতে হবে। এই তো সামনে সমুদ্র দেখতে পাচ্ছি। আগের বারও এসেছিলাম এই জায়গাটায়, তখন মোটরসাইকেল নিয়ে এসেছিলাম, এই জায়গাটাতে পার্ক করে রেখেছিলাম মোটরসাইকেলের জায়গায়। আজকে তো বাইসাইকেল নিয়ে এসেছি কম টাকায়। এই তো সামনে একটু হাঁটলেই সমুদ্র দেখতে পাচ্ছি। যাই সমুদ্রে একটু সময় কাটাই, বেশিক্ষণ কাটাতে পারবো না, তার কারণ সন্ধে হয়ে এসেছে আর মেঘলা আকাশ। সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, বেশ মানে প্রচুর হাওয়া বইছে, বৃষ্টিও হতে পারে। অল্প একটু সময় ঘুরে ফিরে যাব টাউনে। এই দেখুন এইগুলো দারুণ, কিন্তু এগুলো এক ধরনের নৌকা, এগুলো চড়েও ঘোরা যায়, গোল গোল নৌকা। এই নৌকাগুলো দারুণ জমজমাট, অনেক নৌকা রয়েছে এখানে। ট্র্যাডিশনাল নৌকা যেমন দেখতে হয় ঠিক তেমনি নয়, ভিয়েতনামে এগুলো বেসিক্যালি দেখতে পাওয়া যায়। এই ধরনের গোল গোল নৌকাগুলো মেশিন লাগানো রয়েছে, হাতে চলা নৌকাও রয়েছে, কিন্তু এখানে এগুলো কিন্তু মেশিন লাগানো। এখানে ভেতরে এখন তো মেশিন নেই, কিন্তু ইঞ্জিন বসিয়ে দিলেই বটবট করে ঘুরতে থাকবে, গোল গোল ঘোরে এগুলো জলের মধ্যে। চলুন সামনে এগিয়ে যাই। যেই সময় এসছি হইয়ানে সমুদ্র মোটেও সমুদ্রের উপকূলে এসে সময় কাটানোর জন্য ভালো নয়, উপকূল সময় নয়। দেখুন বিচ নেই বলতে গেলে, সিঁড়ি দিয়ে নামতেই বিচ শেষ হয়ে গেল। জল অনেকটা এগিয়ে এসছে, প্রচুর জল এগিয়ে এসছে সামনে। আগেরবার অনেক দূর পর্যন্ত ছিল, তো অনেকটাই হাঁটা যেত। তবে সুন্দর লাগছে জায়গাটা দেখতে। এই বিচটার নাম হলো অ্যান ব্যাং বিচ। বেশি ট্যুরিস্ট দেখতে পাচ্ছি না, অল্প সংখ্যক ট্যুরিস্টরা এখানে সমুদ্রে চান করে ফিরছেন, বেশি মানুষ নেই। বলেইছি ওয়েদার খুব একটা ভালো নয়, রাত হওয়ার আগেই আমাকে ফিরে যেতে হবে। এই বিচটা আমার ঘোরা আছে, আগেও এসেছিলাম, ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিও আই বাটনে দিয়ে দেবো, দেখে নেবেন একবার। সেইবার তো অনেকটা সময় কাটিয়েছিলাম, দিন থাকতে থাকতেই এসেছিলাম, এবারে বিকেল হয়ে গেল। যাই হোক একটু সময় কাটাই আমি নিজের মতো, আপনাদের একটু এখানকার ফুটেজ দেখাই, তারপর শহরের দিকে ফিরে যাব। আর নতুন ভিডিও বানাবো সম্ভবত কাল সকালে আবার। আর এখানে বসে সময় কাটানোর জন্য রেস্টুরেন্ট ক্যাফে রয়েছে, সেখান থেকে কফি চা পাওয়া যাবে কিনা জানি না, কফি পাওয়া যাবে, বিয়ার পাওয়া যাবে। বিয়ার নিয়ে এখানে বসে সময় কাটানো যেতে পারে। আর এই যে রিক্লাইনারগুলো রয়েছে, এখানে বসতে গেলে টাকা দিতে হয়। আপনি যদি কিছু কেনেন কফি বা কফি অথবা বিয়ার, তাহলে হয়তো টাকা দিতে হবে না, কিন্তু না কিনলে পরে বসতে পারবেন, টাকা দিতে হবে। গদি পাতা নেই কেন? গদি থাকা উচিত। বৃষ্টির কারণে সম্ভবত এগুলোতে গদি পাতা নেই, এমনি শুধু কাঠের পাতাতন, কাঠের রিক্লাইনার। চলুন আগে থেকে একটু ঘুরে আসি। এই মেঘলা ওয়েদারে আর এখানে বেশি কিছু করার নেই, ঠান্ডা লাগছে খুব। আর একটু বাদে সন্ধে হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, আমাকে অনেকটা রাস্তা যেতে হবে।
মোটরসাইকেল তো নেই, বাইসাইকেল। এই বাইসাইকেল নিয়ে ওই ধান ক্ষেতের ওপর দিয়ে, মানে হাই রোডের ওপর দিয়ে অন্ধকারে যাওয়াটা ঠিক হবে না। বেরিয়ে যাই এখান থেকে। আপনাদের মোটামুটি দেখিয়ে দিয়েছি, খুব বেশি কিছু দেখাতে পারলাম না, তার কারণ এই মেঘলা ওয়েদারে এখানে বেশি কিছু দেখার মতো নেই, লোকজনও খুব একটা বেশি নেই, আর খাবার দাবারের স্টলও আগের বার বসেছিল, কিছুই নেই এখানে। এখানে বাচ্চারা কি বানাচ্ছে দেখুন। এই সমুদ্রের ধারে বালি নিয়ে খেলা করছে, কাসল বানাচ্ছে। ও, আর এদের খেলা দেখতে দেখতে জল কত দূর এসে গেছিল, জলের লেভেল অনেক বেড়ে গেছে দেখুন। দিক থেকে বেরিয়ে যাই, নাহলে এবার প্যান্ট ভিজে যাবে আমার। সন্ধে হতে চলেছে, তাই সম্ভবত সমুদ্রে জোয়ার এসে গেছে। এতক্ষণ জল এত দূরে আসেনি, এবারে প্রথমবার আমার পাটা ভিজে গেল। না, তাড়াতাড়ি বেরোই এখান থেকে, এখানে আর সময় নষ্ট করে লাভ নেই, আমাকে যেতে হবে ওল্ড টাউনের দিকে।